ক্লাসিক্যাল মিউজিকের সাথে ফোক মিউজিকের পার্থক্য কি, বা ফোক মিউজিক বা কি আর ক্লাসিক্যাল মিউজিকের বা কি? কারো কি কোনো আইডিয়া আছে ক্লাসিক্যাল মিউজিক কি বা ফোক মিউজিক কি? কারো কোনো ধারণা? কেউ কিছু বলতে চাও? আমি সবাইকে তুমি করে বলি, হ্যাঁ? কারণ বগার ফোক মিউজিক আর ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে আমার যেটুকু পার্থক্যের ধারণা সেটা হচ্ছে যে আমরা যখন একটা ক্লাসিক তৈরি করছি একটা কম্পোজিশন, যেমন যদি আমার ভাষায় যদি ভৈরব রাগের কথাই বলি, সেখানে রে আর ধা কমন করে আমরা একটা রুটের মাধ্যমে তৈরি করছি কাঠামো দিয়ে। যখন একটা ফোক গান তৈরি হচ্ছে তখন সেটারও রুট আছে, কিন্তু আমার মনে হচ্ছে নৌকা বাইতে বাইতে একটা গান বাজছে, তখন আমার মাথায় আসছে না যে আমার রে আর ধা কমন রেখে শুরু হচ্ছে নাকি এটার মধ্যে আমার মালখোশ রাগ ঢুকে যাচ্ছে। তখন আমার রাগ না চিন্তা হয়, সেখানে রে ধা নি মানে 4-5টা স্বর কমন হয়ে যেতে পারে, যেটা কোনো রাগের মতো একটা সাজানো গোছানো রুটের মতো কম্পোজিশন থাকছে না, সেটা তার মতো কম্পোজিশন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফোক মিউজিকটা একেবারে বেসিক্যালি ওইভাবে রুট মেইনটেইন করে যাচ্ছে না, কিন্তু একটা ক্লাসিক্যাল মিউজিকে সবকিছু একটা বাধা ধরার নিয়মের মাধ্যমে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে ক্লাসিক্যাল মিউজিক আর ফোক মিউজিকের মধ্যে পার্থক্যটাই লাগে। ক্লাসিক্যাল মিউজিক একদম সিম্পল সেন্সে খুবই স্ট্রাকচারড একটা জিনিস, ট্রেইনড একটা জিনিস, হ্যাঁ, একদম নির্ধারিত কিছু জিনিস, একদম সুনির্দিষ্ট কিছু জিনিস। কিন্তু ফোক মিউজিক কিন্তু তা না। ফোক মিউজিক হলো মানে সুনির্দিষ্ট ছকে বেঁধে এটা তৈরি হয় না। তৈরি হওয়ার পরে আমরা ওটাকে বিভিন্ন স্ট্রাকচারে ফেলার চেষ্টা করি, বিভিন্ন ভাগ প্রভাগে ফেলার চেষ্টা করি। কিন্তু ফোক মিউজিকটা আসলে মানুষের মুখে মুখে ছড়ায় এবং বিভিন্নভাবে ছড়ায়। কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে মানে ক্লাসিক্যাল মিউজিকটা হলো একদম ইনস্টিটিউশনালাইজড, একদম ট্রেন্ড একটা মিউজিক, হ্যাঁ, একদম সব কিছু গ্রামার ঠিকঠাক করে নিয়ে সব কিছু মাপজোক করে, হ্যাঁ, নির্ধারিত একটা মিউজিক, একদম ট্রেন্ড একটা মিউজিক বলে এটাকে। অনেকে বলা হলো যেখানে আইডিয়ালিজম, বিভিন্ন ধরনের আইডিয়ালিজম যেখানে একত্রিত হয়, বিভিন্ন ধরনের আইডিয়ালিজম, যেমন সমাজের উপরে, হ্যাঁ, কিরকম প্রভাব পড়তেছে, বা আমাদের পলিটিক্যাল অবস্থা কেমন, আমাদের সামাজিক অবস্থা কেমন, সেগুলোর ফ্লোয়ের সাথে ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল আর্ট এগুলোর মধ্যে প্রভাব পড়ে। কিভাবে পড়ে সেটা আমরা ধীরে ধীরে জানবো। সমাজ পরিবর্তনের সাথে সাথে কিভাবে আর্ট পরিবর্তন হয়, কিভাবে শিল্প পরিবর্তন হয় সেটা আমরা জানবো। তো ক্লাসিক্যাল মিউজিক, ইউরোপের ক্লাসিক্যাল মিউজিককে মোটামুটি আমরা 8 রকম ভাবে ভাগ করছি, আরো বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো আমরা মোটামুটি একটা নিচে হলো 8 রকম ভাবে আমি লিখে রাখছি আগে। প্রথমে হলো মেডিভাল যুগ, মানে প্রাচীন যুগ, তারপরে হলো রেনেসাঁ, তারপরে হলো বারক, হ্যাঁ, তারপরে হলো ক্লাসিক্যাল, রোমান্টিক, ইমপ্রেশনিস্ট, মডার্ন এবং কন্টেম্পোরারি বা পোস্ট মডার্ন। কন্টেম্পোরারিও বলে বা পোস্ট মডার্ন। কন্টেম্পোরারি বলতেছি কারণ এটা আমাদের যুগের সাথে একদম রিলেটেড একটা সময়, আমাদের সময়ের মিউজিকটা, তাই কন্টেম্পোরারি, সমসাময়িক। এটাকে অ্যাকচুয়ালি বলে পোস্ট মডার্ন মিউজিক। তো পোস্ট মডার্ন এগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের ভাগ উপভাগ আছে, হ্যাঁ, বিভিন্ন অজস্র, এবং এর কোনো মানে সুনির্দিষ্ট করে বলা যায় না যে এই কয়টাই এটার শ্রেণীবিভাগ, এরকম না। আবার ওই ভাগেরও আবার উপভাগ আছে, তারও উপভাগ আছে, হ্যাঁ, এরকম একটা জটিল একটা ছক। তো সেখান থেকে মোটামুটি সিম্পলিফাই করে আমরা 8টা ধাপ বের করছি এবং 8টা সময়। আমরা আজকে আলোচনা করব হলো শুধুমাত্র মেডিভাল যুগ এবং রেনেসাঁ যুগ নিয়ে। মেডিভাল মানে হলো প্রাচীন যুগ, প্রাচীন যুগের মিউজিক, এবং রেনেসাঁ মানে হলো যে সময়ে শিল্প বিপ্লব হলো ইউরোপে, মানে কলকারখানা তৈরি হলো, ব্যাপক হারে উৎপাদন তৈরি হলো, হ্যাঁ, উৎপাদনের ব্যবস্থা তৈরি হলো, মিল কলকারখানা এগুলো যখন তৈরি হলো, একটা দেশে একটা এলাকায় যখন মিল কলকারখানায় এই সমস্ত উৎপাদন যন্ত্র তৈরি হয়, উন্নত উৎপাদন যন্ত্র, তখন সেই এলাকার আর্ট, জীবনযাপন, মানুষের খাদ্যাভ্যাস সব কিছুতেই একটা পরিবর্তন আসে। হ্যাঁ, ইউরোপে যে পরিবর্তনটা আসছিল সেটাকে আমরা বলি রেনেসাঁ। রেনেসাঁ। তো মেডিভাল যুগ থেকে যদি শুরু করি, মেডিভাল যুগ, প্রাচীন যুগের ইউরোপের মিউজিকটা কেমন ছিল? প্রাচীন যুগে ইউরোপের মিউজিকটা মানে ইউরোপ তো অনেক দীর্ঘকাল ধরে ইউরোপে অন্ধকার যুগ ছিল, একদম অন্ধকার। মানে ওই সময়টায় সভ্যতার আলো পৌঁছাইতে ইউরোপে একটু দেরি হয়েছে, যে তুলনামূলকভাবে ইন্ডিয়ার থেকে, আমি বোধহয় কথাটা এর আগের দিনও ইনফরমালি বলছিলাম, তো ইন্ডিয়ার থেকে অন্তত ইউরোপ সভ্য হইতে সময় লাগছে একটু। তো যে সময় থেকে খ্রিস্টবাদ যখন ব্যাপক হারে ছড়ায় পড়লো, সেই সময় থেকে ইউরোপে মোটামুটি মানুষজন সভ্য হতে শুরু করলো, হ্যাঁ, বা তারও একটু আগে পরে। তো ইউরোপিয়ান মিউজিকে প্রথম মানে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যেটা আমরা আলাপ করবো, ফোক মিউজিক না,
কাজে স্ট্রাকচারাল মিউজিক কখন থেকে শুরু হলো সেটা নিয়ে আমাদের আলোচনাটা লিমিটেড থাকবে। হ্যাঁ, তো ইউরোপের মিউজিকের প্রথম দিককার স্ট্রাকচারাইজড করার মানে মিউজিক মূলত চার্চ কেন্দ্রিক ছিল। হ্যাঁ, মানে ধর্ম সম্বন্ধীয় ব্যাপার ছিল, ধর্ম রিলেটেড ব্যাপার, ধর্মের সাথে খুবই সম্পর্কিত। তো ইউরোপিয়ান যে চার্চ তারা করলো কি, তারাই প্রথম ইনস্টিটিউশনালাইজড মিউজিক মানে একদম গ্রামাটিক্যালি মিউজিককে দাঁড় করানোর জন্য চেষ্টা করলো। তাদের মধ্যে প্রথমেই হলো পোপ গ্রেগরি ওয়ান। পোপ গ্রেগরি ওয়ান নামে একজন পোপ, পোপ হলো খ্রিস্টীয় ধর্মগুরু, সর্বোচ্চ ধর্মগুরু। সেই পোপ গ্রেগরি ওয়ান, কারণ তখন চার্চে চার্চে ধর্মসঙ্গীত গাওয়া হতো। গান মানে ধর্মের সাথে রিলেটেড ব্যাপার, উপাসনার সাথে রিলেটেড ব্যাপার, প্রার্থনার সাথে রিলেটেড ব্যাপার। তো সেই জিনিসটা যদি নোট মিউজিক যদি অগোছালো থাকে তাহলে পরে আসলে মিউজিকটা কিভাবে আমরা বিল্ড আপ করবো সেটা বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, মানে মিউজিকটা তৈরি করার কোনো স্ট্রাকচারাল কোনো রাস্তা ছিল না। মিউজিকের পলিটিক্স তাহলে সেখানে তৈরি করার সম্ভাবনা ছিল না। হ্যাঁ, মিউজিককে কেন্দ্র করে একচ্ছত্র নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সম্ভাবনা তখন ছিল না। তখন কি হলো, একটা রিফর্ম হলো। রিফর্ম করলো কি, পোপ গ্রেগরি ওয়ান নামে পোপ যে সেই সময়কার, সে হলো প্রথম স্ট্রাকচারাইজড মিউজিকের সূচনা করলো। সে কি করলো, সে করলো প্রথম মিউজিক্যাল স্কেলকে, তার আগে পিথাগোরাস কিন্তু এই কাজটা করে গেছে। হ্যাঁ, সে প্রথম মিউজিক্যাল স্কেলকে লেখার প্রচলন করলো। লেখা, স্টাফ না, ঠিক ওটাকে স্টাফ বলতো না, স্টাফের একদম প্রাচীন সময়। হ্যাঁ, একদম টোটালি স্টাফ না। স্টাফ শুরু করলো হলো গুইডো অফ আরেজ্জো নামে আরেকজন। হ্যাঁ, সে প্রথম হলো গিয়ে একটু উন্নত টাইপের স্টাফ তৈরি। গুইডো অফ আরেজ্জো, হ্যাঁ, ইটালিয়ান একজন, সেও একজন ধর্মযাজক। তাহলে পোপ গ্রেগরি ওয়ান কি করলো, প্রথম স্কেল তৈরি করলো, মানে স্কেলকে প্রথমে লিখে প্রকাশ করার পদ্ধতি আবিষ্কার করলো। হ্যাঁ, সেইটা করলে পারে সে তখন করলো কি, সে তখন শার্প নোট বাই করতে পারে না, সে শুধু ফুল নোটগুলা বের করতে পারছে। সেটা দিয়ে সে ধর্মসঙ্গীত, সেটাকে হ্যাঁ বলে হলো ক্যাথলিক মাস, সি মেজরেই শুধু হতো না, শার্প ফ্ল্যাট যেহেতু নাই কাজে সি বেসড সবকিছু হতো, মানে কয়েকটা শুদ্ধ স্বর সে বের করতে পারছে। সেগুলোর উপর বেস করে হতো, সেগুলোর উপর বেস করে তার একটা খুব বিখ্যাত কম্পোজিশন আছে, মানে সে অনেকগুলো কম্পোজিশন করছিল, সেগুলোকে সবগুলোকে বলা হলো গ্রেগরিয়ান চ্যান্ট। হ্যাঁ, আমরা একটা গ্রেগরিয়ান চ্যান্টের কিছু অংশ শুনবো, আমি নামে রাখছি। এটা খুবই প্রাচীন একটা জিনিস, কিন্তু এই সময় এখনো গাওয়া হয় গ্রেগরিয়ান চ্যান্ট, এখনো গাওয়া হয়। অল্প শুনবো, বেশি না, যাতে সময় কম লাগে। দরকার হলে এটা যাদের আগ্রহ আছে তারা এই ফাইলগুলো আমার কাছ থেকে নিয়ে নেবে। এটার বিষয়টা হলো এখানে কোনো হারমোনি নাই। হ্যাঁ, এই মিউজিকটা কোনো হারমোনি নাই, সবাই একই নোট গাচ্ছে, একই সুর গাচ্ছে, কেউ উপর থেকে কেউ নিচ থেকে, কিন্তু হারমোনাইজড স্ট্রাকচারটা তখনও আবিষ্কার হয় না। সবাই অক্টেভ, সব সেম নোট গাচ্ছে, বিভিন্ন অক্টেভ। এখানে হলের একটা রিভার্ব সব গ্রেগরিয়ান চ্যান্টের শোনা যায়। হল রিভার্বের বিষয়টাই আসলে চার্চের সাথে সম্পর্কিত। রিভার্ব করবে কিনা, চার্চকে সেইভাবে বিল্ড আপ করা হতো, কারণ চার্চের ভিতরে ধর্মসঙ্গীত গাইতে হবে, সেখানে একটা ইফেক্ট তৈরি করার জন্য চার্চগুলো সবসময় রিভার্ব যাতে করে সেইভাবেই আর্কিটেকচারালি ডেভেলপ করা হয়। এই গান এগুলো শুধুমাত্র চার্চে গাওয়া হয়, চার্চে গাওয়া হয়। ইউরোপিয়ান মিউজিক মাত্রই চার্চ থেকে শুরু। এটা হলো গ্রেগরিয়ান চ্যান্টের একটা উদাহরণ। আচ্ছা, তাহলে এই গ্রেগরিয়ান চ্যান্ট আমরা শুনে নিলাম। এখন এই যে শুদ্ধ স্বরগুলা বের হলো বা স্বরগুলা বের হলো, স্কেলের একটা সার্টেন প্যাটার্ন সে বের করে দিল, সেটাকে আরো ডেভেলপ করলো পরবর্তীতে গুইডো অফ আরেকজন নামে আরেকজন মঙ্ক বা ধর্মযাজক। সে করলো কি, আমরা যে সারেগামা পাধানিসা করি, সে সেটা আবিষ্কার করলো। সে ডো রে মি ফা sol la ti do, এটাকে বলে হলো সলফেজ। কি বলে? সলফেজ। ওই যে ওখানে লেখা আছে সলফেজ। সলফেজ মানে হলো ডো রে মি ফা sol la ti do। হ্যাঁ, এই যে সা রে গা মা পা ধা নি সা, এটাকে বলে হলো সলফেজ। তো সলফেজ সে আবিষ্কার করলো। সে যখন সলফেজ আবিষ্কার করলো, তখন এই যে
হারমোনির ব্যাপারটা, এই হারমোনির ব্যাপারটা ধীরে 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 আসতে শুরু করলো। হ্যাঁ, সে শুদ্ধ স্বর কোমল স্বর সব আবিষ্কার করতে পারছে। হারমোনির ব্যাপারটা তখন থেকেই ডেভেলপ করতে শুরু করলো, কিন্তু খুবই মানে প্রিমিটিভ পর্যায়ে, খুব জটিল হারমোনি তখন ছিল না। তাহলে যেটা হলো আমাদের, তাহলে মেডিভাল যুগের সংক্ষিপ্ত আলাপে আমরা জানতে পারলাম যে প্রথমে গ্রেগরি ওয়ান স্কেলের লেখার পদ্ধতি বের করলো, পরবর্তীতে সেটাকে ডেভেলপ করলো হলো উইথ আরেঞ্জ। তারপরে সেটা শুধুমাত্র ক্যাথলিক মাস, হ্যাঁ মানে ধর্মসঙ্গীত, বিশেষ করে ক্যাথলিকদের মধ্যে, এই খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছে, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। প্রোটেস্ট্যান্টটা অনেক পরে আসছে, আদি খ্রিস্টান যারা মানে ওটাকে বলা হলো সংস্কার না কি বলে ওটাকে রক্ষণশীল খ্রিস্টান যারা ক্যাথলিক, তাদের যে প্রার্থনা সঙ্গীত সেটাকে বলা হলো ক্যাথলিক মাস। এইভাবে মেডিভাল যুগ ধরে ক্যাথলিক মাসই শুধু প্রচলিত ছিল, আর কিছু তেমন একটা প্রচলিত ছিল না। শুধুমাত্র সঙ্গীত মানে ক্লাসিক্যাল সঙ্গীত, ফোক না, কিন্তু ফোক মিউজিক কিন্তু আগে থেকেই ছিল। ক্লাসিক্যাল সঙ্গীত শুধুমাত্র চার্চের মধ্যেই আবদ্ধ ছিল। এইরকম অবস্থায় একটা সময় ইউরোপে শিল্প বিপ্লব দেখা দিল। সেটা হলো 1400 সাল থেকে 1600 সাল পর্যন্ত এই শিল্প বিপ্লবের প্রভাবের যুগ, একদম ডিরেক্ট প্রভাবের যুগ। এখনো কিন্তু সেটা প্রভাবের যুগ আছে, কিন্তু সেরকম পাওয়ারফুল না। শিল্প বিপ্লবের প্রভাবের যুগ শুরু হলো 1400 থেকে 1600 সালের, একদম প্রবল প্রভাবের যুগ। কি হলো তখন মেশিনারিজ তৈরি হলো, মানে মাস প্রোডাকশনের যন্ত্র তৈরি হলো, মিল, কলকারখানা, কাপড় তৈরি, হ্যাঁ স্টিল তৈরি, এরকম। সাথে সাথে কি হলো, এই যে এই সমস্ত জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস, তাই না, এগুলো ডেভেলপ করার জন্য তাহলে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ডেভেলপ করতে হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে সাথে একই সাথে মেডিকেল সেক্টর ডেভেলপ করবে, হ্যাঁ। আর এই দুটো যখন ডেভেলপ করবে তখন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, ফলে মানুষের খাদ্যে পরিবর্তন আসবে। যখন খাদ্যে পরিবর্তন আসবে বা মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন আসবে, অর্থনৈতিক পরিবর্তন আসবে, তখন মানুষের জীবনযাপনের পরিবর্তনের সাথে সাথে মানুষ যে সমস্ত সংস্কৃতি পালন করতো সেটারও একটা পরিবর্তন আসবে, স্বাভাবিকভাবেই আসবে। মানে 20 বছর আগের বাংলাদেশ আর 20 বছর পরের বাংলাদেশ নিশ্চয়ই এক না, তাই না? আমরা ইকোনমিক্যালি ডেভেলপ করার সাথে সাথে আমাদের কালচারও নিশ্চয়ই পাল্টায় যাচ্ছে। ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সেটা কেউ বলতে পারে না, কারণ সমাজ পরিবর্তনের দিক কখনো নির্দিষ্ট থাকে না, আগে থেকে বলা যায় না, তার ফলাফলটা পরে বোঝা যায়, তাই না? তো রেনেসাঁ যখন শুরু হলো, যখন সব দিক থেকেই পরিবর্তন শুরু হলো, মিল কলকারখানা, তখন স্বাভাবিকভাবে সেটা গানেও এসে বা চিত্রকলাতে এসে প্রভাব ফেললো। তখন কি হলো, যেহেতু মানুষ আরো বেশি বস্তুবাদী হয়ে উঠতে লাগলো, মানুষ আরো বেশি প্রকৃতির যে সমস্ত দুর্বোধ্য বিষয় ছিল সেগুলো থেকে ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে ঝড় কেন হয়, সূর্যগ্রহণ কেন হয়, এটা কেন হয়, ওইটা কেন হয়। যখন ধীরে ধীরে বুঝতে, প্রকৃতিকে যখন সে আরো বেশি নিয়ন্ত্রণ করতে লাগলো, কাজে মানুষের ধর্ম বিশ্বাসের উপর থেকে জোরটা ধীরে 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 কমতে লাগলো, বা মানুষের প্রগতিশীল অংশটা মানে পরিবর্তনশীল অংশটা বেশি ডেভেলপ করলো। ফলে মিউজিকের মধ্যেও এক ধরনের বিদ্রোহ দেখা দিল। হ্যাঁ, মিউজিকের মধ্যেও এক ধরনের বিদ্রোহ দেখা যাওয়ার কারণে একটা নতুন ধারা তৈরি হলো। সেই যুগটাকে আমরা বলবো রেনেসাঁ যুগ। রেনেসাঁ সময়কার মিউজিক, সেটার একেবারেই স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। কি ধরনের বৈশিষ্ট্য? যেমন সে সময় ধনী লোকদের সংখ্যা বেড়ে গেল। আগে তো ধনী লোক বলতে শুধুমাত্র যারা ব্যবসা করতো এরকম না, রাজাই মূলত ধনী ছিল। রাজা, চার্চ এরাই ধনী ছিল, হ্যাঁ। এবং সাথে যারা ব্যবসা করতো, একটু ব্যবসা করতো, যারা বাইরে ব্যবসা করতো, তারা ধনী লোক ছিল, এরকম শ্রেণী ছিল। এখন হইলো কি, যখন মানে উৎপাদন বেড়ে গেল, পাট, কাপড় বিক্রি হওয়ার মানে তৈরি হওয়ার সাথে সাথে নিশ্চয়ই কাপড়ের ব্যবসায়ীও বাড়বে। আর কাপড়ের ব্যবসায়ী যারা কি করবে, তাদের মধ্যে ভালো ব্যবসা করবে, মানুষজন কাপড় নিবে, তাদের মানুষজন পয়সা পাবে, কাঁচা টাকা মানুষের হাতে চলে আসবে, একদম মানুষের হাতে টাকা পয়সা আসা শুরু করবে। আর যখন মানুষের টাকা পয়সা আসা শুরু করবে, তখন মানুষের খাবার পরেও তখন তার বিনোদনের ব্যাপারটা তখন সে চিন্তা করবে, তারা পর্যন্ত চিন্তা করতে পারতেছিল না। তখন দেখা গেল কি, যে ভালো, যে ধনী লোক, সে আবার বিভিন্ন ট্যালেন্টেড মিউজিশিয়ানদেরকেও আবার দেখতো, হ্যাঁ, তাদের ডেভেলপ করার জন্য তাদেরকে বেতন দিয়ে রাখতো, তাদেরকে কাছে নিয়ে রাখতো, তারা কাজ করতো, তারা মিউজিক নিয়ে কাজ করতো, তার খাওয়া পড়ার খরচটা হয়তো কোনো ধনী লোক দিত বা স্পন্সর করতো। আর এখনকার সময় হলে স্পন্সর করা বলতো না, তখন স্পন্সর করতো, বা বিভিন্ন ধরনের কনসার্ট আয়োজন করতো। তখনকার কনসার্ট এখনকার কনসার্ট নিশ্চয়ই এক না। তখন হল রুমে বিভিন্ন ধরনের কনসার্ট, বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হলো। মানে তখন দেখা গেলো পাবলিক হল এন্টারটেনমেন্টের দরকার, পাবলিক মানে মানুষজন হলো গিয়ে এই ক্লাসে উঠে গেছে, একটা মানে
কি বলবো একটা লেভেল তৈরি হয়েছে, মানুষজন সবার সাথে সবার একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে, উঁচু ক্লাস নিচু ক্লাস তৈরি হয়েছে। ক্লাসিক্যাল মিউজিক সবসময় উঁচু ক্লাসের জিনিস, হ্যাঁ, এটা হলো পয়সার জিনিস, এটা হলো পলিটিক্সের জিনিস, ঠিক আছে, এগুলা হলো রাজার কাছে থাকার জিনিস, পাওয়ারের জিনিস। তো কি হলো, ওরকম উন্নত মানের হল তৈরি হলো, অডিটোরিয়াম তৈরি হলো, সেখানে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা হলো, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের কনসার্টের ব্যবস্থা করা হলো। ফলে মিউজিশিয়ানদের মধ্যেও এক ধরনের পরিবর্তন দেখা গেল। কি ধরনের পরিবর্তন? এই সময়ে এক লোকের উদ্ভব হলো, যে নাম হলো জিওভানি দ্য প্যালেস্টিনো। জিওভানি দ্য প্যালেস্টিনো, এই লোক কি করলো? এই লোক হলো জটিল হারমোনিক ডেভেলপমেন্ট, অপেক্ষাকৃত জটিল, মেডিভেল যুগের চেয়েও একটু জটিল হারমোনিক ডেভেলপমেন্ট শুরু করলো। সেই সময় মিউজিকটা কি ছিল, মানে এই লোক, কিন্তু এই লোক আবার চার্চের বলয় থেকে বের হতে পারেনি। এই লোক চার্চের জন্য মিউজিক করতো, এবং এই লোক বাদ্যযন্ত্র ইউজ করতো না খুব একটা। তখনও বাদ্যযন্ত্র কেবলমাত্র সোলো মিউজিকদের কদর হয়েছে, যারা সোলো মিউজিশিয়ান। কারণ কি, প্রবল পয়সা, মানে প্রবল উৎপাদন ব্যবস্থা শুরু হয়েছে, পয়সা চারিদিকে ছড়া পড়ছে। ক্যাপিটালিজমটা কি ওইটা ছিল? কি ক্যাপিটালিজমটা কি রেনেসাঁ? হ্যাঁ, ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের সময় তো প্রচুর পয়সা ছড়া পড়ছে চারিদিকে। তো মিউজিশিয়ান, যে মিউজিশিয়ান সবাইকে তো আর সবাই দেখতেছে না, তখন দেখা গেল রাস্তায় একটা ভায়োলিন নিয়ে বসে বাজাইলেই পয়সা, হ্যাঁ। ফলে সোলো বা মিউজিক করাটার একটা প্রচলন রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য, হ্যাঁ। সোলো মিউজিক, বিভিন্ন ধরনের সোলো, কেউ ভায়োলিন বাজাতেছে শোনা, বা লুট বাজাচ্ছে, তখন তো লুটের প্রচলন ছিল। লুট হলো গিটারের মতো এক ধরনের বাদ্যযন্ত্র, সেটা বাজায় বাজায় গান গাচ্ছে। ফলে দেখা যাচ্ছে ওই একটা হ্যাট রেখে দিলেই পয়সা করতেছে ওইখানে, সে স্ট্রিটের একটা কোনায়। ইনস্ট্রুমেন্টের ডেভেলপমেন্টটা কখন হয়েছিল আর কি? ওই সময় রেনেসাঁর সময় ইনস্ট্রুমেন্টের ব্যাপক ডেভেলপমেন্ট শুরু হয়। ওইখান থেকে কি তার স্ট্রিট পারফরম্যান্সটা? স্ট্রিট পারফরম্যান্সের মূলত শুরু ক্লাসিক্যাল মিউজিকেরই একটা ঘরানা স্ট্রিট পারফরম্যান্সের দিকে চলে যায়। সেখান থেকে রেনেসাঁ যুগ থেকে স্ট্রিট পারফরম্যান্সের কদর বাড়তে শুরু করে। তার আগে ছিল না তা, কিন্তু তার আগে পয়সা খুব বেশি পাওয়া যেত না। কিন্তু রেনেসাঁ যুগ থেকে যখন শিল্প বিপ্লব হয়ে গেল, মানুষের হাতে যখন পয়সা, তখন মানুষ ওই পয়সাটা দিয়েও দিত, যারা গান গাইতো তাদেরকে দিয়েও দিত, বা বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতার ব্যাপারটা বাড়তে লাগে। তো স্ট্রিট মিউজিশিয়ানরা একদিকে শুরু হলো। আর কি ফোক মিউজিক শুরু হয়নি? ফোক মিউজিক তো সবসময় ছিল, ফোক মিউজিক নিয়ে আমরা আলাদা করতেছি না। আচ্ছা, আমরা এখন ফোক মিউজিকের মধ্যেই থাকবো না, আমরা শুধু ক্লাসিক্যাল মিউজিকের কথা চিন্তা করছি। তো আর একদিকে খুব পপুলার আর একটা ধারা ছিল, সেটার নাম হলো মাদ্রিগাল। আমরা একটা মাদ্রিগালও শুনবো, হ্যাঁ। মাদ্রিগাল হলো এখানে হারমোনির ব্যবস্থা শুরু হলো, মানে ইয়ের সাথে এভাবে ওই কি বলে, একটু আগে যেটা বললাম, গ্রেগরিয়ান চ্যান্টের সাথে মাদ্রিগালের পার্থক্যটা হলো মাদ্রিগাল হারমোনিক আর গ্রেগরিয়ান চ্যান্ট হারমোনিক না, মানে সবাই একই সুর গাচ্ছে, হ্যাঁ। সবাই আ বললে সবাই আই বলতেছে, কিন্তু মাদ্রিগালে হলো সবাই আ বলে না, হ্যাঁ। সবাই একজন আ বললে হয়তো তার সাথে আরেকজন হারমোনিক নোটটা ধরে, কিন্তু এই জিনিসটা হয়তো ইনস্ট্যান্টলি, মজার কথা, হ্যাঁ। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো এই জিনিসটা, এবং রেনেসাঁ মিউজিকের, রেনেসাঁ সময়ের মিউজিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওয়ার্ড পেইন্টিং, মানে ওয়ার্ডকে পেইন্ট করা, মানে ওয়ার্ডের যে এক্সপ্রেশন সেটাকে প্রকাশ করা। যেমন কেউ যদি বলে আমি হ্যাপি, তাহলে সে এমন ভাবে নোটটা বলবে, হ্যাঁ, মানে গানটা এমন ভাবে গাইছে যেন সে সত্যি হ্যাপি, এটা বোঝা যায়। এটাকে বলে ওয়ার্ড পেইন্টিং। যেমন আমি বলবো যে আমি দুঃখিত, দুঃখ পাচ্ছি, তাহলে এমন ভাবে বলবো এভাবে, হ্যাঁ, এমন একটা এক্সপ্রেশন দিব যাতে দুঃখটা ফুটে ওঠে। এটাকে বলা হলো ওয়ার্ড পেইন্টিং। এটা মাদ্রিগাল জাতীয় মিউজিকের মধ্যে সবসময় প্রচলিত হতো। মাদ্রিগাল কিভাবে গাওয়া হতো? মাদ্রিগাল গাওয়া হতো আমরা যেভাবে এখন বসে আছি এইভাবে সবাই বসতো, হ্যাঁ। ফ্যামিলির মানুষজন মূলত সেলিব্রেশনের সময়, বিভিন্ন ফ্যামিলি সেলিব্রেশন, হয়তো বিয়ে বা অন্য কোনো কিছু, বা ক্রিসমাস, এরকম সময় সবাই এরকম করে গোল হয়ে বসতো, হ্যাঁ। মাদ্রিগালের দুইটা ফর্ম ছিল, একটা হলো সেকুলার ফর্ম আর একটা হলো চার্চ ফর্ম, স্যাক্রেড ফর্ম। স্যাক্রেড ফর্মটা হলো চার্চকে রিলেটেড যে সমস্ত মাদ্রিগাল, মানে ধর্মসঙ্গীত, আর সেকুলার ফর্ম হলো যে সমস্ত সেলিব্রেশন, বিয়ে বা অন্য কোনো সেলিব্রেশন, সেগুলোকে নিয়ে যেভাবে মাদ্রিগাল গাওয়া হতো সেটা আমাদের সেকুলার মাদ্রিগাল। সেখানে ইনস্ট্যান্টলি মানুষজন একটার পর একটা গল্প বানাইতো, হ্যাঁ, এবং সবাই একসাথে বসতো, হারমোনি করতো। যদি কেউ ভুল গাইতো তাকে কোনো দিন গোতাইতো যে না তুমি এটা ভুল করতেছো, তখন সে আবার সাথে সাথে ওটাকে ডেভেলপ করতো,
হ্যাঁ, মানে একদম ইনস্ট্যান্টলি মাদ্রিগাল চলবে। আমরা এখানে একটা মাদ্রিগাল শুনি তাকে। এখানে মানে হারমোনিকগুলো ওই 1/3 এর মধ্যে হ্যাঁ, খুব সিম্পল হারমোনি, খুব খুব জটিল কোনো হারমোনি ইউজ করা হতো না। আমাদের মতো করে বসছে। এখানে কিন্তু হারমোনাইজ করতে পারে। এই যে একজন বাজাচ্ছে, হ্যাঁ, এখানে ইনস্ট্যান্ট তো মানে ইনস্ট্যান্ট। ঠিক আছে, এটা গেল মাতৃকালের ব্যাপারটা গেল। আরো এক জাতের মিউজিক ছিল, নাম হলো অ্যাকাপেলা। অ্যাকাপেলা শব্দটার মানেই হলো, এটা ইটালিয়ান শব্দ, মানে ইন দ্য ম্যানার অফ চার্চ। হ্যাঁ, চার্চের ম্যানারকে ফলো করে বিভিন্ন ধর্ম সঙ্গীত অ্যাকাপেলা। এখনকার সময় আমরা যে অ্যাকাপেলা শুনি সেটা মুখ দিয়ে যেটা হ্যাঁ, এখন ইনস্ট্রুমেন্টাল, মুখ দিয়ে ইনস্ট্রুমেন্টাল শব্দ বের করে যেটা করে, যে ধরনের মিউজিক, সেটাকে আমরা অ্যাকাপেলা বলে চিনি। আসলে অ্যাকাপেলার আদি ফর্মটা হলো চার্চে বসে যে ধরনের মিউজিক করা হতো, সবাই একসাথে বসে চার্চ, সেটা হলো অ্যাকাপেলা। হ্যাঁ, এখানে শুধুমাত্র ভয়েস ব্যবহার করা হতো, কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো না। এখন এই সময় রেনেসাঁ যুগে আর একটা জিনিস হলো, সেটা হলো এরকম হারমোনিয়ামের মতো সাইডে বিভিন্ন তখন কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাতে কোনো বাধ্যবাধকতা ছিল? বাধ্যবাধকতা ছিল না, এরকম মানে কোনো তারা তো ধর্মীয় মুখ দিয়ে নিষেধাজ্ঞা ছিল না। ইনস্ট্রুমেন্টের সাউন্ডই দিচ্ছে। না, এরকম ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা ছিল না। হ্যাঁ, জাস্ট ওই জিনিসগুলো বড় বড় ছিল। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টগুলো বড় বড় জিনিস ছিল, আর খুব একটা সুবিধা হতো না। হ্যাঁ, এই জন্য আর মেডিভাল যুগ তো বোঝাই যাচ্ছে, সে সময় ইনস্ট্রুমেন্টের তেমন ডেভেলপই হয় নাই, কারণ তখন নোটের ব্যবহার কেবল শুরু হচ্ছে। হ্যাঁ, কাজে মানুষ প্রথমে ওই বাঁশি আর মুখ দিয়েই স্বর বের করতো। ওই জাতীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো তখন সেভাবে ছিল না। আর রেনেসাঁ যুগ আস্তে আস্তে যে ধরনের তখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু হচ্ছে মাত্র, যেই মুহূর্ত থেকে শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে ব্যবহারও শুরু হচ্ছে, আমরা এটা দেখবো। হ্যাঁ, মেডিভেল যুগে সেরকম ইনস্ট্রুমেন্ট ছিল না, জন্য ব্যবহার করতে পারেনি, ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা। রেনেসাঁ যুগ থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। তো শুরু করতে করতে একটু দেরি হয়ে যায় না, এরকম একটা ব্যাপার। শুরু করতেই দেরি হয়ে গেল। কি হলো, হারমোনিয়ামের মতো কিবোর্ড জাতীয় যন্ত্র বেশি বের হতে লাগলো, কারণ ওই যে স্ট্রিটে বসে গান গাইতে হবে, গাইলেই পয়সা পাওয়া যায়। হ্যাঁ, এই কারণে কিবোর্ডকে যত ছোট বানানো যায়। হারমোনিয়াম কিন্তু অ্যাকচুয়ালি ওই সময়কার ইনস্ট্রুমেন্ট এবং ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু ইন্ডিয়ান কোনো ইনস্ট্রুমেন্ট না। হ্যাঁ, হারমোনিয়ামের সাথে পেডাল ছিল। হ্যাঁ, তো ওইটাকে বলা হতো অর্গান। হ্যাঁ, অর্গানেরই ছোট ফর্ম হলো হারমোনিয়াম। হ্যাঁ, এবং সিম্পলিফাইড ফর্ম বা আদি ফর্ম বলা যেতে পারে, অনেক আদি ফর্ম। আর তো এই অর্গান তখন তৈরি হলো। তো তখন কি হলো, এই জাতীয় কিবোর্ড জাতীয় ইনস্ট্রুমেন্টগুলো যেহেতু তৈরি হলো, তাদের ধীরে ধীরে ইনস্ট্রুমেন্টের ব্যবহার গানের মধ্যে আসতে লাগলো। কখন আসতে লাগলো সেটাও আসতে লাগলো। তারপরে কি হলো, এই সময়টায় মজার কথা হলো, খ্রিস্টবাদের যেহেতু খুব বড় প্রভাব, চার্চেরই সর্বত্র প্রভাব, তো সবসময় 3/4 টাইম সিগনেচারে গান করা হতো। 3/4 কে এরকম একটা সার্কেল দিয়ে, হ্যাঁ, সার্কেল দিয়ে বোঝানো হতো, কারণ চার্চের ভাষা মতে সার্কেল হলো পারফেক্ট শেপ, আর কোনো জিনিস পারফেক্ট না পৃথিবীতে। তার মানে কি ভাই, গোলই হলো পারফেক্ট। ওই সময় কি মানে চার্চের যেগুলো মিউজিক কম্পোজিশন হ্যাঁ, সব 3/4, সব 3/4 এর বাইরে
মিউজিক করতেই দিবে না, সেটা অপবিত্র ব্যাপার। হ্যাঁ, এখন যখন রেনেসাঁ চলে আসলো, রেনেসাঁ যখন শুরু হলো, মানুষ বললাম না একটু বিদ্রোহ করতে শুরু করলো, তখন কি হলো 4/4 টাইম সিগনেচারের কম্পোজিশন তৈরি হতে শুরু করলো এবং তখন মিউজিকও ঢুকতে লাগলো। সেটাকে তারা যেহেতু এটা যদি 3/4 হয়, হ্যাঁ, এটা যেহেতু হাফ সেক্রেট, হ্যাঁ, হাফ অপবিত্র, কাজে ওই মাঝখানের বৃত্তটাকে দুই ভাগে কাটে আর অর্ধবৃত্ত দিয়ে প্রকাশ করতো 4/4 টাইম সিগনেচার। ঠিক আছে, এই 3/4 আসার কারণ হলো ট্রিনিটি মতবাদ। যারা খ্রিস্টবাদ সম্পর্কে একটু জানো বা জানার আগ্রহ আছে, তারা ট্রিনিটি মতবাদ সম্পর্কে জেনে নিও। এখানে হলো যিশু, গড এবং স্যাক্রেড স্পিরিট, হ্যাঁ, স্পিরিচুয়াল হলি স্পিরিট, হ্যাঁ, এই তিনটার মাঝখানে এক ধরনের একটা হাইপোথিসিস দাঁড় করায় খ্রিস্ট মতবাদ। সেই মতবাদের উপর ভিত্তি করে ট্রিনিটি মতবাদ দ্বারা, এবং সেটার উপর সেটাকে কেন্দ্র করে চার্চ অনেক ধরনের ডমিনেশন করতো। অনেক ধরনের চার্চের প্রভাব থেকে বের হওয়াটা কঠিন ছিল, মানে বিদ্রোহ করাটা কঠিন ছিল। সেটাকে একদম সরাসরি ধর্মদ্রোহ হিসেবেই কাউন্ট করা। তো গেল আরেক ধরনের মিউজিক ছিল, সেটার নাম হলো মোটেট। হ্যাঁ, মোটেট হলো এই যে ছিল, মানে আমাদের মাদ্রিগাল যে ছিল, মাদ্রিগালের চেয়ে একটু বড় ফর্ম মোটেট। মোটেট হলো একটা লাইনের সাথে আরেকটা লাইন যুক্ত করা। মাদ্রিগাল হলো একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড যুক্ত করা, আর মোটেট হলো মাদ্রিগালের চেয়ে একটু বড় জিনিস, একটু কমপ্লেক্স, এরকম কমপ্লেক্স হারমোনি দিয়ে গাইতো, কিন্তু একটা লাইনের সাথে আরেকটা লাইন যুক্ত করা। হ্যাঁ, যেরকম আমরা এখন মাঝে সাঝে আমরা বসে মানে কি করে গান বানাই আর কি, বিভিন্ন ধরনের ওয়ার্ড দেই, এরকম র্যান্ডমলি ওয়ার্ড লিখি, লিখে যেটা দাঁড়ায় সেটাই আমাদের লিখি। হ্যাঁ, লিখে আমরা এরকম খুব একটু মজা করি মাঝে মাঝে। তো ওই রকম ব্যাপার ছিল, কিন্তু সেটা আমাদের মতো অর্থহীন ছিল না আর কি। আমরা যেরকম অর্থহীন কথাবার্তা লিখতাম ওরকম। তো মোটেট জাতীয় এক ধরনের মিউজিশিয়ান, সেটাও ধর্ম বলয় থেকে বের হতে পারে না, সেটাও রিলিজিয়াস ছিল। তো এই অবস্থায় এরকম যখন চলতে লাগলো, এখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রথম ব্যবহার কোথায় শুরু হলো সেটাই আমাদের জানার বিষয়, এবং এটা বলেই আমি শেষ করে দেবো আজকে। সেটা হলো অপেরা। অপেরা মিউজিক আমরা কেউ শুনছি? খুব হাই গলায়, চড়া গলায় কেউ গান গাচ্ছে, সেটার সাথে টুকটাক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার প্রথম শুরু হলো। সেটাকে শুরু করলো ক্লডিও মন্টেভার্ডি নামে একজন কম্পোজার। অপেরা ক্লডিও মন্টেভার্ডি সে কি করলো? ইনি মাদ্রিগালের সঙ্গে, এই যে মাদ্রিগাল হারমোনিক্যাল একটা গান মাদ্রিগাল, এটার সাথে সে আরো কমপ্লেক্স হারমোনি যুক্ত করে অপেরা ডেভেলপ করলো। এটাকে বলা হয় মিউজিক্যাল ড্রামা। এটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা মূলত গ্রিক বীরত্ব গাথা নিয়েই তৈরি হয়েছে। মানে গ্রিকরা কি করে গেছে, গ্রিক বীরদের কাহিনী, হারকিউলিসের কাহিনী, অ্যাপোলোর কাহিনী, হ্যাঁ, জিউসের কাহিনী, এই সমস্ত কাহিনী, এদের বীরত্ব নিয়ে বিভিন্ন ধরনের ড্রামা। তখন ওই যে পারফর্মিং আর্ট যেহেতু সবই, তখন কেবল নাটকের হচ্ছে। এটাতে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। সাউন্ডটা একটু ভলিউম বাড়াও। এগুলো সব গ্রিক বীরত্ব গাথা। ঠিক আছে, থ্যাংক ইউ।